অভিযোগ একটাই, যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে, তারা এখন ওই চাঁদাবাজি গুলো করছে, তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে। সব জায়গায় একই অবস্থা। বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা, আমার কাছে যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে, আমি যদি একটা একটা করে খালি আমার আসনের কথা বলি, আমার চুয়াডাঙ্গারই যে অবস্থা সেটা নিয়ে আমার সবকিছু করা শেষ, নিউজ বানানো শেষ, খালি দিচ্ছি না আপনাদের জন্য। কেন জানেন? কারণ আমরা যদি এখন বিএনপি কেই করি, ধরেন বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন? আমরা বলি না, আমার চ্যানেলে আমি মনে হয় না আমি কেউ কোনোদিন শুনেছেন আমার মুখ থেকে আমি বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে, কিন্তু করছে না। আপনি নিজে চিন্তা করেন না, আজকে দেশের যে অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না, একটা নির্বাচন দিবে, আপনাদের একটা শক্তিশালী একটা অপোজিশন আছে, আপনাদের সেই কম্পিটিটররা এত শক্তিশালী যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন, বিএনপির একটা পোস্ট করেন, আমি মানে মিথ্যা কথা বলছি না, আমি একদম সত্য, আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখি বিএনপির লোকজন ওইখানে হারে। হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধহয় বেশি এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, হইতে পারে, এটা একটা কারণ। কিন্তু আপনার মাঠের কথাও তো চিন্তা করতে হবে, একটা অপোজিশন তো আছে, এরকম তো না যে শেখ হাসিনার মতো 2014, 18, 24 নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন, সেটা তো সম্ভব না। আপনাকে তো ফাইট করতে হবে। যদি ফাইট করতে চান, যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন, ওই বাজারটাই যে একটু শোনেন তো মানুষের কাছে, যে কারা চাঁদাবাজি করছে। আপনি ধরলাম আপনার দল খুব ভালো, কোনো সমস্যা নেই, আপনার দলের নাম ভাঙাচ্ছে তো। তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে যেটারই খবর আসে সে ওইটাকে বহিষ্কার করে। ইলিয়াস, আমি একটু যোগ করি, আপনারা দেশে থেকে কি করেন? ইলিয়াস, আমি একটু যোগ করি, গত 8 মাসে প্রায় 1700 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই, যাদেরকে বহিষ্কারের কোনো সুযোগ নাই, এবং তারা আওয়ামী লীগ করতো, তারা আগে আওয়ামী লীগের সাথে ছিল, সেই মানুষগুলোকে করছেন। এখন এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে। আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক, কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান, আমাদের অবস্থান সেম। আমরা তো চাই আপনারা আসেন, কিন্তু আপনারা যদি নাকি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন, তাহলে তো আপনাদের সমস্যা হবে। আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে। যেইভাবেই বলেন, ডক্টর ইউনূসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা, ওনার যে উপদেষ্টা পরিষদ, আমি ফারুকি, তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল, এদের কিনা আমার একদম চরম আপত্তি আছে। আমাদের অনেকে সারা দেশের মানুষের আছে আপত্তি, আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি। কিন্তু দেখেন এই যে আজকে যে আলোচনা, এই আলোচনার ভিতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে একটা বাজে কথা বলেছি। তার যে আমরা ফেসবুকে পোস্ট করেছে, চীনে গিয়ে তার যে সফলতা, থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা, দেশে যে সফলতা দেখাচ্ছেন, রিজার্ভ নিয়ে, ঈদ নিয়ে, মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছে। আমি কালকে আমার এখানে পোস্ট করেছি। কেন করলাম? এই সরকারকে আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক। এখন আপনারা যদি মনে করেন, আপনাদের বিএনপির দেখেন কথাবার্তাগুলো দেখেন, আমরা ভারতের সাথে সমস্যা চাই না, আমরা আওয়ামী লীগের চাই না, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না। এটা নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের বিএনপির এবার এমপি হবে, এরকম লোকজনও টকশোতে যায় বলছে। উনারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক। আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে। আমি তো ফারজানা রূপা না, আমি তো শাবান মাহমুদ না, আমি ইকবাল সুবানো না। সো আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে, আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হয়ে তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে, এটা আমি বলবো না, কখনই বলবো না। আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে, সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাটপারি যাই করুক, ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা, এবং তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে। ওই কারণে বলছি না, অন্য কোনো কারণ না। আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি, খালি করি না ওই কারণে। তো আমাদের বিষয়টা বুঝতে হবে। আর পিনাকিদা আজকে একটা পোস্ট করেছে, সেই পোস্টার কথা বলি। ভারতের এইবার যেই 100টা এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ছিল, এই কি বলে কংগ্রেসের নেতৃত্বে যেটা ছিল, তাদের এই আমি মনে করি আসনের 50টা এনে দিয়েছে, ধ্রুবরাঠে এনে দিয়েছে। তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন, ইট ম্যাটার্স। অতএব আপনাকে মাথায় রাখতে হবে
যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না। মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না, মানুষ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে, তার মাথায় ঢুকবে কি হচ্ছে সব দেখে তো মানুষ। সো সমস্যাটা আপনাদের সমাধান করতে হবে। নতুন করে যাদেরকে বিএনপি মনে করে, বিএনপির বিশাল ধ্বজভঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে, নিজেরা এসে তারপরে বলছে, তাদের অনেকে কান ধরে তারপরে উঠবোস করে এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল। আজকে যে মনির হায়দারের কথা বলেন, সেই মনির হায়দার 2 দিন আগে এখানে আওয়ামী লীগের লোকজনের সাথে বৈঠক করেছে, কার কার হত্যা মামলা থেকে করা যাবে তাদের তালিকা নিয়েছে, সেগুলো তিনি আশ্বাস দিয়েছেন বিবেচনা করা হবে তার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে কথা বলে। ছবি আছে, কালকে নিউজ দিব আমার এটা কাদের সাথে, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে তার বাসায় বৈঠক করেছে তিনি, সেইখানকার ছবি আছে, কালকে যাবে আমার এখানে সেই নিউজ। এটা করছেন আপনি। শাহেদ আলম, সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না, তারা এখন আপনাদের লোক, তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলে, অথচ তারেক এই শাহেদ আলম কয়েকদিন আগে বলেছে তারেক রহমানকে সে চিনে না। কি যেন এই মনির হায়দার শাহেদ আলম দুইজন পাশাপাশি চেয়ারে বসে টক শো করেছে, যে কি যেন লন্ডনে কে যেন একজন আছেন, কে যেন একজন আছে সাধারণ সম্পাদক, তারা আজকে বিএনপির লোক ভাই, আর আমরা হচ্ছে বিএনপি বিরোধী লোক। আরে ভাই আপনি আমাদের ধাক্কাইলে তো মির্জা ফখরুল তো বিএনপি না, মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের। মির্জা ফখরুল আমার ধাক্কাইলে কি আমি জিয়াউর রহমানকে অবজ্ঞা করে কথা বলবো, আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে, তারেক রহমানকে অবজ্ঞা করে কথা বলবো? আপনি এত বলদ পেয়েছেন, কথা বলবো না, সমস্যা নাই, কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই? আমি জীবনে কোনদিন আওয়ামী লীগ করবো নাকি? আপনি যত কিছুই করেন, আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন, আপনার বিরুদ্ধে আমি কখনোই যাব না। চুরি আমি এই 5 বছর আগেও বলেছি, আজকেও বলছি, 5 বছর পরেও বলবো। চুরি বিএনপির আজকে অনেক জায়গায়, ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল, আওয়ামী লীগ পলাতক, এখন ওই হাটটা তো চলতে হবে, হাট তো আর ডক্টর ইউনূস যা চালাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না, বাণিজ্য মন্ত্রী চালায় না, তো হাটটা চালাবে কারা? এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক, বিএনপির লোকজন যা ওইখানে ওইটা দখলে নিয়েছে, তারা গিয়ে এখন ওইটার করে। এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে। এখন কেন প্রচার করা হচ্ছে? এর কারণ হচ্ছে, কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেইভাবে প্রচার করছে না। আপনি তো মিডিয়ায় সব জায়গায় তার লোক বসায় রেখেছেন, সে করবে কেন? সে তো বলে না, তার কাজ ছিল হাসিনার যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সুনাকের সাথে মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল, সারা দেশের আরে বাবা বিরাট আকার, বাইডেন একটা সেলফি তুললো, সেটা নিয়ে কি মার্কেটিং করলেন, এখন করেন না কেন? ওরে নিয়ে ইউনুসে নিয়ে মানে চীন যে মানে সম্মান দিয়েছে, এটা যদি হাসিনারে দিত আর কি করতেন আপনারা? তো সেটা করে না কেন? এর করে না কারণ কি? কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো। ভাই ওইটা ঠিক করেন, ওগুলি যদি ঠিক করেন, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এদের কাছে আসতে হবে না মানুষরে। আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের 5 মিলিয়ন সাবস্ক্রাইবার কেন, কিসের জন্য? মানুষ দেখছে কেন আমাদের ভিডিও? কিছু আছে নিশ্চয়ই। আপনি মানুষের যদি গলা টিপে, অনেক মানুষ আছে, আমি নাম আর আজকে ধরলাম না, এই যে মির্জা ফখরুলের ঘর জামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে। আমারটা আমি বলছি, আমার বক্তব্য পিনাকিদা বা কনক সারোয়ারের না, আমারটা আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে, তাদেরকে এখন সম্মান করে চলতে হবে। কেন মানুষ আমার কথা শুনে, কেন কনক সারোয়ারের কথা শুনে, কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে, এটা তাদের সমস্যা। আর ভাই কেন আপনারটা শোনেন না, সেটা আপনার সমস্যা। আপনি চিন্তা করেন আপনি কি বলবেন, কি বলা উচিত, কেমনে চলা উচিত। শোনে না কেন, আমারটা শুনে কেন, সেইটাও বাংলাদেশের মানুষ হলো গন্ড মূর্খ, বুঝে না। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এরা হচ্ছে পীর সাহেব, তাই এখন এদেরকে আপনি বুঝাবেন কেমনে? এটা নিয়েও শত্রু। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি, ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমারে নিয়ে, আমি আপনার কনক ভাইয়ের নাম নাই, আমার আপনার নাম আছে, আমরা হইলাম গিয়া নাকি কি করছি। কয়েকদিন আগেও সে ফোন করলো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা। এখন ফোন করে, ধরেন 2বার ফোন করে, 3বার ফোন করার পরে হয়তো ধরতে পারি না, একবার ফোন করে। ভাই ফোন ধরবো কয়টা, সময় পাই না তো। এটা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমাণে ফোন আসে। এখন আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে, এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলেন, আমি কাটটা কেটে কাটটা দুজনই তো গুরুত্বপূর্ণ। আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে, কথা বলি, এর মধ্যে একটা ফোন মিস হয়েছে, ফোন দিতে পারি না, নিজের ব্যক্তিগত কাজ আছে। এমনও তো ভাই গাড়ি চালাই, অত ধান্দাবাজি করে তো খাই না, এমনও সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে। তা আপনি কি মনে করেন যে আপনার মানে এই করবেন, যা মনে চায় তাই বলবেন, আপনাদের মতো করে চলতে হবে, না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন?
আমরা শেখ হাসিনার চোখ রাঙানিতে পাত্তা দিই নাই, 2 পয়সা তোয়াক্কাও করি নাই। শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট বর্বর শাসক, শেখ হাসিনা না, শেখ হাসিনা এবং মোদির উভয়ের চোখ রাঙায়নি, উভয় যে চক্র পাত্তা দিই নাই। তো এখন এই নতুন নতুন নব্য বিএনপির নেতারা যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের চোখ রাঙানি আমরা তোয়াক্কা করবো, এটা ভাবে কি করে, এটাই তো বুঝি না। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই দাদা। ডক্টর ইউনূসের যে ক্যারিসম্যাটিক নেতৃত্ব, সেটা কিন্তু পরবর্তী যে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদের কাজকে ক্রমশ কঠিন করে দিচ্ছে। মানে গুড গভর্নেন্স বলতে যা বোঝায়, একজন শাসকের যা করা উচিত, সেই জায়গাটায় আমার মনে হয় যেন সবাই শঙ্কিত। এবং আমি একবার বলছিলাম, বুকে পাথর চাপা দিয়ে অনেকের বুকের সে পাথর এখন এবার পাহাড় হয়ে গেছে, পাহাড়ের পাথর। তো এগুলো কিন্তু কঠিন করে দিচ্ছেন, কিন্তু উনি কিন্তু সবকিছু কঠিন করে দিচ্ছেন। আপনি দেখেন একটা পাজামা পাঞ্জাবি, একটা স্নেকার্স আর একটা কটি লাগাই উনি পুরা দুনিয়া মাথায় বাড়াচ্ছেন, এবং কোনো কিছুই নাই। দেখেন তার মধ্যে কিন্তু ওরকম কোনো এক্সপোজারও নাই। তো এই বিষয়গুলো কিন্তু মানুষকে খুব টাচ করছে এবং ক্রমশ কঠিন করে তুলছে পরবর্তী রাজনীতিবিদদের। তো আমরা এদের জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? পাশাপাশি ডক্টর ইউনূস কিন্তু তার এই কৃতিত্বের একটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত করছেন তার এই উপদেষ্টা পরিষদ দিয়ে। মানে কমপক্ষে 15 জনকে তার আরো 6 মাস আগে ঘাট ধরে বের করে দেওয়া উচিত ছিল, মানে ফর ইনক্যাপাবিলিটি অর ইনএফিসিয়েন্সি অর সবকিছু মিলায়। তো এই জায়গাটা ডক্টর ইউনূস সাহেব কেন দেখছেন না, বা দেখেও কেন মেনে নিচ্ছেন? খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনে তারপর ইলিয়াসের বক্তব্য শুনবো। মানে আমি যেহেতু প্রফেসর ইউনূসের সাথে কাজ করছি, সেই জন্য আমি জানি উনার ম্যানেজমেন্ট স্টাইলটা, উনি এটা করবেন না। হ্যাঁ, উনি ওনার টিমকে এভাবেই ডিল করেন আর কি। আমি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি, অল্প সময়, কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমি ওনার পাশের রুমেই বসতাম আর কি। এবং গ্রামীণ ব্যাংকের যে স্বাস্থ্য কর্মসূচি, সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায়। তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কি, উনি কিভাবে কাজ করেন। তো সেই জন্য এটা উনি করবেন না। কিন্তু এই যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন, এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা। নাম্বার 2 হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা, এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন, এর সবকিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম। আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধহয় বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি। সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট। যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন। আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে, বিএনপি হোক, জামাত হোক, এমনকি সেটা এনসিপি হোক, তারপর এডি পার্টি হোক, এমনকি নূরের দল, বাম, যারাই হোক, সবাইকে মিলে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করে। এই ট্রানজিশনাল গভর্নমেন্টের ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করত, তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত। মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত, তার যে সিলসিলা, প্রফেসর ইউনূসের যে সিলসিলা, সেইটার সিলসিলাটা তারেক রহমান পরে বহন করতে পারতেন। ট্রেন্ড হতেন প্রফেসর ইউনূস কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন, কার সাথে কার কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে। এবং তারেক রহমানের ইমেজের যদি কোনো সময় আছে, কিছু প্রবলেম আছে, ইমেজের প্রবলেম আছে, যেটা তৈরি হোক অথবা সত্য হোক, সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মধ্যে। ওনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হতো এবং আমি অপদার্থ উপদেষ্টাদেরকে বের করে দিতে পারতাম। বিএনপিরও যারা মন্ত্রী হতে চায়, যারা ক্ষমতায় আসতে চায়, তারাও ক্ষমতার স্টেক পেলো, ভাগ পেলো। তারা ক্ষমতায় এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমন ইয়ে করবে। আবার আরেক দিক থেকে দায়টা কিন্তু পুরোপুরি প্রফেসর ইউনূসের, বিএনপি কে নিতে হচ্ছে না। কিন্তু যদি এটা ফেলও করে, তাহলে দায়টা প্রফেসর ইউনূসেরই থাকে। এইভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায়। এবং এটা যদি বিএনপি চায়, এটা আসলে মূল স্টেক তো এটা বিএনপি কে মানতে হবে। বিএনপি যদি চায় আমি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি অন্যান্য সব পার্টির সাথে, এমনকি প্রফেসর ইউনূসের সরকারের সাথেও ফ্যাসিলিটেট করে এটাকে যেন রূপ দেওয়া যায়, সেই চেষ্টা আমি করতে পারি। বাইরের একজন লোক লাগে, আমি ভলান্টিয়ার করলাম, আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে, তারাও করতে পারে। কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসিভ করেছিলাম, সেই জন্য আমি যদি এটার সাথে যুক্ত থাকি, আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো। আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আর কি। জি দাদা, এই যে ইলিয়াস আপনার কাছ থেকে শুনি। ইলিয়াসের ট্রানজিশনাল গভর্নমেন্টের ব্যাপারে তোমার মতামত কি?
মানে ডক্টর ইউনূসের কৃতিত্ব অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে, কিন্তু তার উপদেষ্টা বা ম্লান হওয়ার থেকে আমি বলবো যে উনি যে গতিতে যাচ্ছেন আমরা আরো অনেক বেশি সুফল পেতাম, আরো অনেক বেশি কি বলবো মানে গতিশীল থাকতো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি ওনার উপদেষ্টারা ওনার সাথে তাল মিলাইতে পারতেন। মানে উনি 84-85 বছর